আজকাল ম্যাডাম খুব বিজি, একটু দেখা করবার অবধি সময় নেই। আমি আমার এত কাজ ফেলে আসি, আর তুমি? আচ্ছি বাত নেহি হ্যাঁ ইয়ে। না, অভিযোগ না, অনুযোগ। আমি কানে ধরলাম। সো সরি মন্ত্রীপুত্র, একদম খেয়াল ছিল না আমার। দেখো না, এত অর্ডার এসেছে, পার্সেল রেডি করছিলাম। আজকে আবার একজন ছুটিতে, আর একজনের বাসায় তারা ছিল, চলে গেছে। আমি একা হাতে। মন্ত্রীপুত্র এই কথার অপেক্ষায় ছিল যেন। শুরু করলো সেই পুরনো আলাপ। সেই জন্যই তো বলছি, এইসব ছেড়ে দাও, মন দিয়ে পড়ো। এত কষ্ট কেন করতে হবে তোমায়? শোয়েব, আমি ক্লান্ত চোখে তাকাতেই সে আমার মুখভঙ্গি করলো। আলগোছে আমার হাত দুটো ধরে বলল, আমি জানি তোমার আত্মসম্মানবোধ প্রবল, প্রেমিকের টাকা নিতে তোমার বাঁধবে। কিন্তু মাইশা, তুমি ভেবে দেখো তো, এই শপের পেছনে তুমি কত শ্রম দিচ্ছ, কতটা সময় ব্যয় করছো। পড়ালেখার সঙ্গে এগুলো ম্যানেজ করতে গিয়ে আমি তোমার দায়িত্ব নিতে চাইলে রাজি হও না কেন? আমারও তো ইচ্ছে করে তোমার ক্লান্তিহীন ঝরঝরে স্নিগ্ধ মুখখানি দেখি। প্রতি উত্তরে আমি কিছুই না বলে চুপ করে রইলাম। শোয়েব বার অন্য পন্থা অবলম্বন করলো। আমার হাত ধরে খুব আহ্লাদ করে বলল, এই যে, এই হাত দুটো, এই দুটো আমার, আমার দায়িত্বে থাকবে এরা। আজ থেকে কোনো কাজ করবে না তুমি। এদের দিয়ে যদি আর কোনো পরিশ্রম করাও তুমি। ওর আহ্লাদি রোমান্টিক মুডের 12টা বাজানোর জন্য মুখ নিষ্পিস করছে আমার। বাহ! কষ্টে হাসি চেপে বললাম, আমি কি মরণোত্তর হাতদান কর্মসূচিতে নাম লিখিয়েছি? আমার হাত তোমার হবে কেন? তুমি সবসময় এমন করে কথা বলো কেন? আমি উত্তর না দিয়ে হাসতে লাগলাম। সে কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিল। চলে যেতে যেতে বলল, হাসলে তোমাকে খুব সুন্দর লাগে মাইশা, অতিরিক্ত সুন্দর। ইচ্ছে করে বিয়ে করে ফেলি। তুমি তো আমার কথা শোনো না। মন্ত্রী সাহেবের তলব পড়েছে। তিনিও দুজন চেলা পাঠিয়েছে আমাকে নিতে। বিকেলে ক্যাম্পাসে ওরা এসেছিল। আমি ভাবলাম শোয়েব হয়তো ডেকেছে, কিন্তু পরে জানা গেল মন্ত্রীপুত্র নয়, স্বয়ং মন্ত্রী মশাইয়ের হুকুম। মন্ত্রী সাহেবের তলব পড়েছে, তিনিও দুজন চেলা পাঠিয়েছে আমাকে নিতে। সকালে ক্যাম্পাসে ওরা ছিল। আমি ভাবলাম শোয়েব হয়তো ডেকেছে, কিন্তু পরে জানা গেল মন্ত্রীপুত্র নয়, স্বয়ং মন্ত্রী মশাইয়ের হুকুম। কি আর করা, যেতে হলো। মিথ্যা বলবো না, মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করার ক্ষীণ একটা বাসনা আমার ছিল বহু পূর্ব থেকে। সেটা বেড়েছে তার পুত্রের সঙ্গে সম্পর্কে জড়াবার পর। কেন যেন আমার সবটা রূপকথার মতো মনে হতো। ঘুটে কুরানি মাইশা হঠাৎ করে মন্ত্রীপুত্র বানিয়ে ফেললো, এ কি অবিশ্বাস্য নয়? অথবা কোনো সিনেমার গল্প, বাংলা সিনেমায় কেমন দেখায় না, গরিব নায়িকাকে পছন্দ করে কোটিপতি বাপের একমাত্র পুত্র, পুত্রের অবনতি দেখে কোটিপতি বাপ নায়িকাকে ডেকে পাঠিয়ে মুখের উপরে ব্ল্যাঙ্ক চেক ছুড়ে দিয়ে বলে, চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মানের কমতি নেই। এইসব শুনতে হাস্যকর ঠেকলেও মন্ত্রী সাহেবের সঙ্গে সাক্ষাতের পূর্ব মুহূর্ত অবধি আমার মনে ক্ষীণ আশঙ্কা ছিল এ জাতীয় কিছুই ঘটতে যাচ্ছে। তবে ধারণা পাল্টাতে সময় লাগলো না। মন্ত্রী সাহেব অনেক ব্যস্ততার মাঝেও সময় বের করেছিলেন, অপেক্ষায় ছিলেন আমার আগমনের। পৌঁছাতে হাসি মুখে অভ্যর্থনা জানালেন, তার অফিসে বসালেন, নাস্তার আয়োজন করলেন, ব্যবহারও অমায়িক। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যখন শুনলাম পুত্রবধূ হিসাবে আমাকে তার খুবই পছন্দ হয়েছে। তিনি আমার পরিবারের ঠিকানা চাইলেন, বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবেন। এত সব আমি বোধহয় ভাবিইনি আগে। নার্ভাস হয়ে গেলাম। কোন প্রশ্নের জবাব দিয়েছি কিচ্ছু মনে নেই। তবে এইটুকু মনে আছে, মন্ত্রীমশাই তার পুত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি সবসময় চেয়েছেন ছেলে যেন তার মতো রাজনীতিবিদ হয়, বরং তার চেয়ে ভালো নামকরা নেতা হতে পারে। ছেলেকে জোরও করেছেন, কিন্তু শোয়েব রাজি হয়নি। রাজনীতির মারপ্যাচ সে বোঝে না, আমিও অবশ্য বুঝি না, কিন্তু তাতে মন্ত্রী সাহেবের আফসোস নেই। তার দুশ্চিন্তা হেতু অন্য রাজনীতি না করুক।
অন্তত অন্য কিছু করতে পারে শোয়েব। চাকরি ওর পোষাবে না, বাপ চাচাদের পৈতৃক ব্যবসায় জড়িত হতে পারে, অথচ সেসবের কিছুই না করে তার হতচ্ছাড়া পুত্রটি গান গেয়ে বেড়াচ্ছেন। কণ্ঠে সুর নেই, তালিম নেই, বেহুদা জায়গায় জায়গায় সঙ্গীতের নামে অত্যাচার করছে। তিনি পিতা হয়ে বহুদিন এই যন্ত্রণা সহ্য করেছেন, আর বরদাস্ত করতে পারবেন না। এবার হার্ড লাইনে যাবেন। আমি তার হবু বৌমা হিসাবে এইটুকু বার্তা যেন তার পুত্র মহোদয়কে পৌঁছে দেই, তাকে বুঝিয়ে দেই। মন্ত্রী সাহেবের সঙ্গে গোপন বৈঠক সারবার পর বিকেলে তার পুত্রের সহিত দেখা করলাম আমি। শোয়েব কি করে যেন জেনে গিয়েছে গোপন বৈঠকের কথা। তার তো চরের অভাব নেই, বোধ করি তারাই জানিয়েছে। মন্ত্রীপুত্র জিজ্ঞেস করলো প্রথম। বলো, বাবা কি বলল? বলেছে তো অনেক কিছুই, কোনটা রেখে কোনটা বলবো। বাবা তোমাকে অপমান করেছে মাইশা? কোনো রকম আজে বাজে কথা? না না, অপমান কেন করবে? শুধু 1 কোটি টাকার একটা চেক দিয়ে বলেছে আমার ছেলের জীবন থেকে সরে যা তুই। আমার হাসিতে এবার বিভ্রান্ত হলো বেচারা, কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি একটা যাচ্ছে তাই মাইশা। খবরটা শোনার পর আমি কত টেনশনে ছিলাম জানো। বাবা মানুষটাকে আমি খুব দূরের লোক ভাবি, একজন কঠিন অভিভাবকের মতো। তার সাথে তো আমার এত সখ্যতা নেই যে তোমাকে দেখবার পর তার প্রতিক্রিয়া কেমন হবে আন্দাজ করব। আর তুমি এত ভাবতে হবে না তো। আপনার মন্ত্রী পিতা আমাকে খুব পছন্দ করেছেন, অনেকক্ষণ গল্প করলেন, ইনফ্যাক্ট দুপুরের খাবার জন্য জেদ করেছিলেন। আমি রাজি ছিলাম না, বুঝলেন। তাই? খুবই ভালো কথা। বিয়ের পাকা কথাও সেরে এলে নাকি? তা বলো তারিখটা কবে? আমি বর্ষে যে হাজির হয়ে যাব। দুজনেই হাসলাম এই কথায়। একটু পর মন্ত্রীপুত্র ফের শোধালো, বাবা সত্যি আর কিছু বলেনি? না, খুবই ক্যাজুয়াল কথাবার্তা হলো। কেন, তুমি কিসের আশঙ্কা করছিলে বলো তো? আমি সূক্ষ্ম চোখে পড়তে চেষ্টা করলাম ওকে। হালকা ধরনের কথাবার্তা, হাসাহাসির পরেও সে সহজ হতে পারছে না কেন? এর সঙ্গে মন্ত্রীমশাইয়ের কোনো যোগসূত্র আছে? শোয়েব উসখুস করছিল। কিছু না? কিছু তো অবশ্যই। বলছো না কেন? বলা নিষেধ? আমি আগ্রহী হয়ে তাকালাম। ওকে দ্বিধান্বিত দেখালো, হয়তো ভাবছে আমাকে বলা যায় কি না। আমি হেসে মাথা নেড়ে বুঝলাম আমি আছি। তুমি আশ্বস্ত হও। কিছুটা সময় নিয়ে শুরু করলো। বাবা চান আমি রাজনীতিতে নাম লেখাই। অনেক দিন জোরও করেছেন, একসময় নানান প্রলোভন, একসময় হুমকি ধামকি, অনেক কিছুই করেছেন আমাকে এই পথে আনতে। আমি রাজি হইনি জানো। আমার কাছে এই পথটা খুবই নোংরা লাগে। রাজনীতিতে যে নেমেছে সে কখনোই বুকে হাত রেখে বলতে পারবে না শতভাগ সৎ ছিল। আমি সৎ এই দাবি করব না কখনো, কিন্তু যতটুকু আছি ততটুকু খোয়াতে স্বাদ হয় না। বিপক্ষ দলের আমি সঙ্গে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, কিছু হলেই নোংরা কাদা ছোড়াছুড়ি। আসলে রাজনীতি বিষয়টাই আমার ভাল লাগে না মাইশা। আই হেট দিস। ক্ষমতা পেয়ে গেলে তার দাপট তো আছেই, চাঁদাবাজি, একজনের নাম ভাঙিয়ে 10 জনের খাওয়া, জাস্ট অসহ্য লাগে আমার। আর একটা পলিটিশিয়ান কখনো তার ফ্যামিলিকে সময় দিতে পারে না জানো। আমার বাবা যে আমার কত দূরের মানুষ, বাসার বুয়াও বোধ হয় আমার পছন্দ বাবার চেয়ে বেশি জানে। আই থিঙ্ক when you are a politician and you really wanna serve your people, then you should not have a family. This is best. Unpopular opinion, maybe একটু কন্ট্রোভার্সিয়ালও, বাট আমার এটাই মনে হয় মাঝখানে ফ্যামিলি চলে আসলে উইকনেস আসে, স্বজনপ্রীতি আসে, দুর্নীতি হয়। একটা পারফেক্ট ফ্যামিলি পার্সন হয়ে রাজনীতির মতো ধুরন্ধর স্থানে নিজেকে স্থলাভিষিক্ত করতে আমার বাদবে মাইশা। আই ওয়ান্না বি এ ফ্রি পার্সন, নো প্রোটোকলস, নো প্রেশার, বিং শোয়েব খান। আঙ্কেল বলেছেন আমায় এসব, কিন্তু রাজনীতি ছাড়াও তোমার করবার মতো অনেক কিছুই আছে। তোমাদের ব্যবসা আছে, সেখানে কাজ করতে পারো। আমি তো কাজ করছি মাইশা। আই এম এ প্রফেশনাল সিঙ্গার। 2টো মুভিতে প্লেব্যাক করেছি। হ্যাঁ, মুভি দুটো অত ভালো হয়নি। ভালো হয়নি না ফ্লপ? সুপার ডুপার ফ্লপ বলো। ওই হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমার কি দোষ?
আমি তো গেয়েছি ভালো, রেগুলার শো করি, টিভি প্রোগ্রামেও যাই মাঝে মাঝে। ডোন্ট ইউ থিঙ্ক এটা আমার প্রফেশন? আর রইল কথা ব্যবসার, তুমি জানো ওসব চাচারা সামলায়, আমি কোত্থেকে কি করব? অন্যের তাবেদারি করতে পারি না আমি। কেন ওসব বলছো? আমি কি বলবো? নিজের গান নিয়ে যে মন্ত্রীপুত্র সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন সেটা কি জানে সে? রাগ সামলাতে না পেরে খানিকটা উঁচু হয়ে উঠল আমার গলা। ওসব বলবো না তো কি শোয়েব? ভবিষ্যৎ ভাবনা আছে তোমার? বাপের অজস্র সম্পত্তি পেয়ে যাচ্ছ তো, তাই বাস্তবতা বুঝতে পারছো না। চোখের উপর পট্টি দিয়ে বসে আছো। চাকরি করো না, ব্যবসা করো না, বাপেরটা ছাড়া তোমার আছে কি? গানের নামে জনতার উপর অত্যাচার ছাড়া আর করো কি তুমি? আমার ভেতরে এত ক্রোধ জমা করা ছিল বোধ করি আমি নিজেও জানতাম না কোনোদিন। আজ আকস্মিক সবটা বেরিয়ে আসায় নিজেই চমকে উঠলাম। সেই সঙ্গে চমকালো মন্ত্রীপুত্র। তার চোখে অবিশ্বাস, বিস্ময়, রাগ আর অভিমান মিশ্র এক চাহনি। অবাক হয়ে বলল, আমি সত্যি খুব খারাপ গাই মাইশা। আমি মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলাম। তার সঙ্গে এরকম বাজে ব্যবহার করা মানায় না আমার। এই ভালোবাসাহীন নিঃসঙ্গ জীবনে এত ভালোবাসা পাওয়ার পর তাকে কষ্ট দিয়ে কথা বলা শোভা পায় না আসলে। অপরাধী লাগলো নিজেকে। স্বর নামিয়ে ধীরে ধীরে বললাম, আমাকে ভুল বোঝো না শোয়েব। গানটা তোমার নেশা আমি জানি, তুমি গান খুব ভালোবাসো, কিন্তু কখনো ভেবে দেখেছো গানটা আসলেই তোমার সঙ্গে যায় কিনা? কখনো তালিম নিয়েছিলে ওস্তাদের কাছ থেকে? তোমার ভালো লাগার এই বিষয়টা নিয়ে কখনো পড়াশোনা করেছিলে? জানতে চেয়েছিলে এর গভীরের বিষয়াদি? মন্ত্রীপুত্র চুপ করে আছে। আমি বললাম, তোমার কণ্ঠে সুর নেই এ কথা আমি বলবো না, কিন্তু আমার মনে হয় তুমি তার সঠিক প্রয়োগ করতে পারছো না। তোমার সুর যে জানবার তুমি সেই জনরায় কাজ করছো না। তোমার সুর যে জনরায়, তুমি সেই জনরায় কাজ করছো না। শোনো, সবাই টুকটাক গান গায়, কিন্তু সবাই শিল্পী হয় না। আবার সব শিল্পীও একরকম যায় না, একরকম হয়ও না। এক একজন এক এক বিষয়ে পারদর্শী। কেউ রবীন্দ্রগীতি, কেউ নজরুল গীতি, কেউ আধুনিক বাংলা, কেউ লোকগান। রুনা লায়লা কিংবা সাবিনা ইয়াসমিনকে দিয়ে যত সুন্দর প্রেমের গান হচ্ছে, তাদেরও তো আয়ুব বাচ্চুর মতো গাইতে পারবে? ফরিদা পারভিন যেমন চমৎকার লালন গীতি গায়, তাকে দিয়ে তুমি পিওর কমার্শিয়াল সিনেমায় প্লেব্যাক করাতে পারবে? না। উনি কি আইটেম সং গাইবেন? গাইলেও খুব একটা ভালো হবে না। তোমার প্রিয় জেমস সাহেবও নিজস্ব জনরা আছে। আমি জানি না আমার কথা তুমি বুঝছো কিনা, কিন্তু আমি চেষ্টা করছি। প্রতিটা শিল্পী হবার আগে স্ট্রাগল করে, ওস্তাদের কাছে গান শেখে। শিখতে শিখতেই তারা আবিষ্কার করে নিজেদের প্রতিভা আছে কোথায়। ভালো লাগা আর প্রতিভা যখন সংমিশ্রণ ঘটে, তখন একজন তার ক্যারিয়ারের সর্বোচ্চটুকু দিতে পারে। আমার মনে হয় তোমার একজন ওস্তাদের কাছে যাওয়া উচিত। তোমার সবটা শুরু থেকে শুরু করা উচিত। যদি সত্যি সত্যি গান ভালোবেসে থাকো, আই গেস নিজের ভালোবাসাকে গুরুত্ব দেওয়া দরকার। শোয়েব আমার কথা মনোযোগ দিয়ে শুনলো, তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিল না। আমি ওর কাঁধে হাত রাখলাম, আশ্বস্ত করতে কাঁধে চাপ দিয়ে বললাম, ভালো কিছু করার জন্য তোমাকে কষ্ট করতে হবে শোয়েব। কষ্ট বিনা কেষ্ট মেলে না, শুনেছ কখনো? সবটা শুরু থেকে শুরু করো। এই নতুন যাত্রায় আর কেউ পাশে থাকুক আর না থাকুক, আমি থাকবো। যদিও তোমার গানে আমার বিশেষ আগ্রহ নেই। পরিবেশটা হালকা হয়ে আসছিল। ব্রু নাচিয়ে শেষটুকু বলতেই মুখ গোছ করে ফেলল মন্ত্রীপুত্র। আচ্ছা। আমি হাসলাম, মাথার ভেতর দুষ্টুমি করবার ভূত চেপেছে তখন। বললাম, আর একটা কথা মনে রেখো। কি? মন্ত্রীপুত্র আগ্রহী চোখে তাকালো। আমার ঠোঁটে তখনও হাসি। উচ্চতায় আমার চেয়ে লম্বা মন্ত্রীপুত্রের নাগাল পেতে পায়ের গোড়ার ভর করে দাঁড়াতে হলো। চেয়েছিলাম রোমান্টিক ওয়েতে 2 হাতে গলা জড়াবো, কিন্তু বাস্তবে হলো উল্টো। তার গলা অবধি পৌঁছাতে গিয়ে বাদরের মতো ঝুলতে ঝুলতে বললাম, আই লাইক ইউ আ লট। ইউ আর মেন্টালি স্টেবল, বাট সামহাউ দ্যাট জাস্ট মেক্স ইউ হটার। আমার কর্মকাণ্ড দেখে হেসে ফেলল মন্ত্রীপুত্র, চমৎকার ঝংকার তোলা শব্দ করে।
আমি মুগ্ধ হয়ে তাকালাম। ইস, কি সুন্দর তার হাসিটা। আমার কথাকে সত্যিই খুব গুরুত্ব সহকারে নিয়েছে মন্ত্রীপুত্র। ওস্তাদ রেখে নিয়মিত তালিম নিচ্ছে। অহেতুক রাত বিরেতে অত্যাচারের গান গাওয়া আপাতত বন্ধ, তবে অন্য যন্ত্রণা শুরু হয়েছে। রোজ কাক ডাকা ভোরে মন্ত্রীপুত্র হারমোনিয়াম নিয়ে বসে আর উচ্চ স্বরে চেঁচায়, সারে গামা। সেই চিৎকারে এলাকার পাখিদের শান্তি বিনষ্ট হয়। কাকেরা কা কা রব তুলে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়াউড়ি করে আকাশে। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে আমার। এরপরে সারা দিন মাথার ভেতরে ঝনঝন করে বাজে সেই সুর। আর অদ্ভুত সারগাম মন্ত্রীপুত্রকে বলে লাভ নেই। তার ফুলের মতন পবিত্র চরিত্র সম্পর্কে পাঠক ওয়াকিবল। আমার অনুরোধ অনুযোগ যে কিছুতেই তার যুক্তির কাছে ধোপে টিকবে না জেনেই আর কিছু বলি না। তবে লোকটার উন্নতি হয়েছে বলতে হবে। টিভি শোতে যায় না, কনসার্টও করে না। জিজ্ঞাসা করায় বলছিল, ডিজের জন্য খুঁজে নেই আগে, তারপর দেখবে গান কাকে বলে। শুনছি চাচাদের সঙ্গে ব্যবসার খোঁজ খবরও রাখছে ভালোই। এর মধ্যে মন্ত্রীমশাইয়ের ইলেকশন হয়ে গেল। যথারীতি বিজয়ী। টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য এবং দ্বিতীয়বারের মতো মন্ত্রী পদে অধীনস্থ হলেন আমার হবু শ্বশুর। যদিও মন্ত্রণালয় পাল্টে গেল, বাণিজ্য থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেলেন। তবে মন্ত্রী তো শোয়েব এ নিয়ে হেসেছে খুব। বাবা, এবার মন্ত্রী না হলে তুমি খুব বিপদে পড়তে। মাইশা, আমাকে এতদিন ধরে আদর করে ডাকা মন্ত্রী পুত্র শব্দটা বৃথা হয়ে যেত না। ভাগ্যিস সমাজ কল্যাণের ভাগটা পেয়েছিল বাবা। ইট ডাজন্ট ম্যাটার। ওয়ান্স আ মন্ত্রীপুত্র অলওয়েজ বি রিমেইন আ মন্ত্রীপুত্র। এখন তো বলবেই, অন্যকে কথার জালে ঘায়েল করা মাইশা ম্যাডাম যে ফেসে যাচ্ছেন। তার উপহাস আমি গায়ে মাখি না। সবার সব কথা গায়ে মাখতে নেই, বিশেষ করে মন্ত্রীপুত্রের মতো মেন্টালি আনস্টেবল বাট হটদের কথা তো একেবারেই নয়। আমার হালচাল সম্বন্ধে আসলে বলার কিছু নেই। দোকানদারি করছি ভালো মতোই। পাশের দুটো দোকান ভাড়া নিয়ে আমার ছোটোখাটো দোকানটাকে বাড়িয়ে নিয়েছি। লোকবল বাড়াতে হয়েছে। অনলাইনের পেজটারও গ্রোথ চমৎকার। সম্প্রতি 1 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক ছুঁয়েছে। প্রতিদিন অন্তত 250 অর্ডার আসে। মন্ত্রীপুত্রের তো ধারণা আমি অতি শীঘ্রই পাক্কা বিজনেস ওয়েম্যান হয়ে যাব। এরপর তাকে ভুলে উড়াল দিব অন্য কোথাও। বেচারা অবশ্য টেনশন থেকে এ নিয়ে সে যাক। প্রেমিকা নিয়ে একটু দুশ্চিন্তা, হারানোর ভয়, বিরহ চেতন কাজ না করলে প্রেম জমে। আদর্শ প্রেমিকার ন্যায় সদা একটু ভয় ভীতি থাকা আবশ্যক। মন্ত্রণালয়ে জাকিয়ে বসবাসদের মন্ত্রী সাহেব আমার মামা মামির তলব করলেন। শোয়েব আর আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু হলো। আমার যেখানে সমস্যা নেই সেখানে মামা মামির কোনো আপত্তি থাকবার প্রশ্নই আসে না। উপরন্তুর ছেলের পারিবারিক অবস্থা ভালো। এমন বিত্তশালী রাজনৈতিক পরিবার থেকে মানুষ দ্বিমতের ভাবনাই আসেনি বোধ করি। কয়েকদিনের মধ্যেই আমাদের দুজনের আংটি বদল হয়ে গেল। মন্ত্রীর ছেলে গায়ক সোহেব খানের বাগদান প্রেস ট্রেস ডেকে হইচই অবস্থা। শোয়েব এরই মধ্যে একটা সিনেমায় প্লেব্যাক করেছিল। সেই সিনেমাটা হয়েছে ব্লকবাস্টার। রেকর্ড ব্রেক করা সাফল্য পাওয়ায় সিনেমার সব গান ফিরেছে লোকের মুখে মুখে। ভাবতেই পারছেন ভাইরাল হওয়ার যুগে এক সিনেমায় কেমন পরিচিত এনে দিয়েছে মন্ত্রীপুত্রকে। দেখতে সুন্দর, চমৎকার গান গাওয়া, আবার বাবা মন্ত্রী। হাজার মেয়েদের ক্রাশ এখন শোয়েব। সেই শোয়েবের বাগদানে হইচই তো পড়বেই। এত কিছুর মাঝে একটা ব্যাপার খুব মিস করি আমি। পুরনো মন্ত্রীপুত্রের সেই অভ্যাসগুলো, সেই জোর জবরদস্তি করে গান শোনানো, উল্টোপাল্টা সুরে সুন্দর গানগুলোর 12টা বাজানো। আই রিয়েলি মিস দ্যাম। শোয়েব ইদানিং এত ব্যস্ত,
ওর মিউজিক্যাল অ্যালবাম, মিউজিক ভিডিও শুটিং নিয়ে আমার সঙ্গে দেখা করার ফুরসতই পায় না। অবশ্য আমিও যথেষ্ট ব্যস্ত থাকি, দিন শেষে দুজনেরই যোগাযোগ থাকে ফোন কলে সীমাবদ্ধ। এই তো গত পরশু থেকে শোয়েবের সাথে আমার কথা হয় না ফোনে। শুটিংয়ের কাজে সে গেছে থাইল্যান্ড। আমি যখন কল করি সে তখন কাজে মগ্ন, আবার যখন সে কল করে আমি ফাঁকা নেই। বাধ্য হয়ে টুকটাক টেক্সট দিয়ে রাখি, তাতেই উফ কি এক যন্ত্রণা না। পরিশিষ্ট পাহাড় চূড়ায় দুইজন বসে আছি। অবশেষে দীর্ঘ ব্যস্ততার পর এবার ছুটি মিলেছে। গতকাল সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে কবুল বলবার কাজ সেরে দুজনে উড়াল দিয়েছি একসঙ্গে। আপাতত কালকে বিদায় বলে মধুচন্দ্রিমায় নিয়েছে লম্বা ছুটি। বর্তমান অবস্থান সাজেক ভ্যালি। মেঘেরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাদের। নিঃস্বর্গের মতোই মিষ্টি অনুভূতিতে সিক্ত মন। মন্ত্রীপুত্রের গায়ে চাদর ছিল একটা, সেটা দিয়ে আমাকে ঢেকে দিয়ে চুমু আঁকালো ললাটে। আমি হেসে কাঁধে মাথা রাখতেই মন্ত্রীপুত্র তার গিটারের টুংটাং আওয়াজ তুলে বলল, একটা গান শুনবে মাইশা? খুব রোমান্টিক মুডে আছেন নাকি মশাই? তা তো আছি। হানিমুনে একটু রোমান্টিক মুডে না থাকলে চলে? বউ রেখে চলে যাবে না আমায়? আমি স্মিত হাসলাম এবার। সে আবারও বলল, নতুন একটা সিনেমায় প্লেব্যাকের অফার পেয়েছি জানো। গানগুলো চমৎকার। একটাই তো নিজেই সুরই দিয়েছি আমি, দুর্দান্ত হয়েছে। শুনবে? আমি জানি লোকটা খুব করে চাইছে আমাকে গান শোনাতে, আমার কাছ থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পেতে, একটু উৎসাহ, একটু প্রেরণা নিতে। কিন্তু তাকে না জ্বালালে তো আমার শান্তি হয় না। তাই তার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে বললাম, আপনার গান শুনে মুডের গুষ্টি উদ্ধার করতে চাচ্ছি না। চুপ করে বসো, চুপ করে বসো তো। বেচারার মন খারাপ হয়ে গেল মুহূর্তেই। চেহারায় নামলো আষাঢ়িয়া মেঘের ঘন ঘটা। অবশ্য এই অবস্থাতেও মুখখানি দেখতে ভারী আদরে লাগলো আমার। হতাশ কণ্ঠে এসে অনুযোগ করলো, তুমি খুবই বদমাশ ধরনের মেয়ে মাইশা। জানবো না কেন, অবশ্যই জানি। তুমি খুবই বদমাশ ধরনের মেয়ে মাইশা। আমাকে জ্বালিয়ে কি মজা তুমি পাও বুঝি না। আমাকে একটু ইন্সপায়ার করলে ক্ষতি কি তোমার? সব সময় এরকম করো। আগে করলে মানা যেত, এখন সবাই আমাকে ভালো বলে। আমার সুর শুনতে চায় লাখো মানুষ ভক্ত। মেয়েরা পাগল আমার কণ্ঠের গান শুনে। সেখানে তুমি আমার সবচেয়ে পছন্দের মানুষ হয়েও, অথচ প্রতিটা ইন্টারভিউয়ে যখন আমাকে প্রশ্ন করা হয় আমার ইন্সপাইরেশনকে, হাসি মুখে বলি আমার ব্যক্তিগত নারী। জানো, জানবে কি করে? আমার মিডিয়া লাইফের সঙ্গে তো তোমার আড়ি কাটা। যোজন যোজন দূরত্বে থাকো। এমন ভাব করো যেন। কথা শেষ না করে অন্যদিকে তাকালো। বোঝা গেল বেশ মন খারাপ করেছে। আমি তবুও ঠোঁটে হাসি ধরে রাখলাম। যদিও মন্ত্রীপুত্র জানে আমি তার কোনো খবর রাখি না, কোনো ইন্টারভিউ শো দেখি না, কিন্তু কথাটা আদতে সত্যি নয়। তার প্রতিটা মুহূর্তের খবর আমার কাছে থাকে। প্রতি শো আমি দেখি, পত্রিকার পাতায় বেরোনো প্রতিটা ইন্টারভিউ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। অথচ সবসময় মুখে বলি আমার সময় হয় না এগুলোর জন্য। আজও বললাম না। সব কথা আসলে বলতে নেই, ভালোবাসায় কিছু সিক্রেট থাকা দরকার। কোনোদিন যদি আমার এই সিক্রেট মন্ত্রীপুত্র জেনে ফেলে তবে সেটা তার দায়। আমি জানি তার কাছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে সেটাই, সবচেয়ে খুশিও হবে এতে। কিন্তু আমি তো বলতে চাচ্ছি না। মন্ত্রীপুত্র হঠাৎ করে ফিরে তাকাতেই দেখলো আমি মিটমিট করে হাসছি। এবারে রাগ করলো। আমি কিছু জানি না, তোমাকে শুনতেই হবে। এখন আমি গাইবই গাইব। পরপরই টান দিয়ে আমার ওড়না কোনো হাতার সাথে পেঁচিয়ে নিয়ে গিটার হাতে নিল, যেন আমি চলে যেতে না পারি। অবশ্য যেতামও না, যথেষ্ট জব্দ হয়ে গেছে। আর নয়। মন্ত্রীপুত্র চোখ বন্ধ করে ঢিমে সুরে সুল তুলল কণ্ঠে। আমি চমকে উঠলাম, কারণ সেই প্রথম আমি তার কণ্ঠে সুর খুঁজে পেলাম। এক আশ্চর্য সুর, যে সুর আমার অবচেতন মন খুঁজে এসেছে সারা জীবন। আমার চোখে চোখ রেখে সে চমৎকার কণ্ঠে গাইতে লাগলো, গাইব না আর কোনো গান তোমাকে ছাড়া,
লিখব না আমি আর তুমিহীনা কবিতা।